দেখাতে। আচ্ছা, তো মোটামুটি বেসিক ল্যাটেক্স তো দেখানো শেষ। এখন অ্যাকচুয়ালি দেখাবো যে ধরেন আপনি যে প্রজেক্টে কাজ করেন, মানে এই যে ধরেন থিসিস বুক বলেন, কনফারেন্স পেপার বলেন, জার্নাল বলেন, যেটাই করেন সবগুলোর কেসেই মোটামুটি ঘুরে ফিরে একই কাজই করবেন। ল্যাটেক্স লেখাতে শিখে ফেলছেন, এখন কাজ হলো আপনার মানে যে টেমপ্লেট থাকবে, যদি দেখাই ওভারলিপে গেলে এখানে যে নিউ প্রজেক্ট দিলে দেখেন অপশন আছে অনেক, একাডেমিক জার্নাল, বুক, ফর্মাল লেটার। এখানে যদি ভিউ অল দেন, এইখানে আপনার অপশন আছে আপনি কি বানাইতে চান। জার্নাল বানাবেন, বই বানাবেন, রিজিউমে বা সিভি বানাবেন, লেটার বানাবেন, নাকি ল্যাব রিপোর্ট বানাবেন। আপনাদের যে মানে ফাইনাল থিসিস হবে সেটা টেমপ্লেট হলে এইটা। আমি সবগুলোর জন্য একটা করে মোটামুটি ধরেন স্ট্যান্ডার্ড টেমপ্লেটের লিস্ট করে রাখছি, এখানে দেয়া আছে, আপনারা পরে দেখে নিতে পারবেন আর কি, যদি দেখতে চান দেখে আর কি। সো যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো হয়তো আমরা ক্লাসে করে করে প্র্যাকটিস করে দেখাই দিতাম। এখন পরিস্থিতির যে অবস্থা, আপনারা প্র্যাকটিস করলে মানে নিজেরা প্র্যাকটিস না করলে আসলে কোনো উপায় নেই। স্যার আমার একটু কথা আছে। হ্যাঁ বলেন বলেন। স্যার স্যার শুনতেছি যে 30 তারিখের পর থেকে অনলাইন ক্লাস বন্ধ, তাইলে পরবর্তীতে কি হবে স্যার কি নিয়ে? পরবর্তী ব্যবস্থা সম্ভবত এইটা যে জুনের 1 থেকে 15-র মধ্যে ফিজিক্যাল ক্লাস নেওয়ার প্ল্যান আছে 2 উইক, তারপরে জুনের 15 তারিখের পরে হয়তো পরীক্ষা হবে। ফিজিক্যাল ক্লাস নিবে কিভাবে স্যার? মানে ঘটনা হচ্ছে যে গভর্নমেন্ট মেয়ের 31 তারিখে কি বলে এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা করতেছ, তো এটা শোনার পরে এখন সব ভার্সিটি চিন্তা করতেছে যদি গভর্নমেন্ট এইচএসসি পরীক্ষা নিতে পারে আমরা তো নর্মাল পরীক্ষা নিতেই পারবো। এখন এইটা হলো ঘটনা, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে মে মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কি তাহলে সম্পূর্ণ অফ থাকবে ক্লাস অনলাইনে? হ্যাঁ। ও আচ্ছা। তো এর মধ্যে এই টাইম দিছে অ্যাকচুয়ালি ধরেন ওই যে এক হচ্ছে রোজার ছুটি, প্লাস আপনারা ঘরে বসে আপনাদের মতো কেউ যদি প্রিপারেশন নিতে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ধরেন যেহেতু পরীক্ষা নিতে পারতেছে না, সেমিস্টার তো টাইম না লাভ নাই, মানে নর্মালি তো যে 24টা ক্লাস হতে হয় না। হ্যাঁ সেটাই স্যার। তো এখন ওদের হিসাব হয়েছে যে 18টা ক্লাস তো ধরেন মোটামুটি সবার হয়ে যেতেছে। তো পরে যদি খোলে তখন হয়তো আর 1টা 2টা ক্লাস নেওয়ার ব্যবস্থা করবে, এই কারণে ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে। আর রোজার মধ্যে এমনিও ক্লাসের অ্যাটেন্ডেন্স খুব একটা সুবিধা না। এই সকালবেলা ক্লাস নেওয়া তো মানে ক্লাস করার নেওয়া দুইটাই কষ্ট, কি আর করা। সকাল সকাল উঠে আপনাদের বসা রেখে আমি ঢুকতে পারলাম না, কি অবস্থা। আচ্ছা, সো ল্যাটেক্সে প্রেজেন্টেশন বানানো যায়, এটা একটা স্যাম্পল প্রেজেন্টেশন। সো মানে ওই যে মানে কনসিস্টেন্সির ব্যাপারটা কনফার্ম থাকে, যে ধরেন ফন্ট সাইজ, ফন্ট পেজের কোথায় লেখা থাকতেছে এগুলো সব ফিক্সড হয়েছে। এই কারণে ল্যাটেক্স পাওয়ার মানে প্রেজেন্টেশন অনেকে ইউজ করে, বাট পাওয়ার পয়েন্ট থাকতে অ্যাকচুয়ালি মানে ধরেন কষ্ট বেশি আর কি একটু। কোড দেখলে বুঝতে পারবেন, ভিউ সোর্স দিলে দেখতে পারবেন, আর ওপেন টেমপ্লেট দিয়ে নিজে এডিট করতে পারবেন নিজের নামের জন্য। এই টেমপ্লেট আমি দিয়ে দিতেছি, সমস্যা নেই। আর একটা হলো এরকম পোস্টার বানানো, বিভিন্ন কনফারেন্সের জন্য পোস্টার বানাইতে হয়, এইটার একটা সুন্দর টেমপ্লেট বাইর করে রাখছি। সো এখানে ধরেন আপনি থিসিস করলে থিসিসের বিভিন্ন পার্ট এখানে তুলে ধরতে পারবেন আর কি, একটা বড় পোস্টার পেপারের মতো। আচ্ছা, আর এটা হয়েছে যে থিসিস টেমপ্লেট, বুয়েটের টেমপ্লেট। এটা মোটামুটি সবাই ইউজ করে, সব ভার্সিটি, কারণ বুয়েটের টেমপ্লেট অ্যাকচুয়ালি কানাডার একটা ভার্সিটি টেমপ্লেট থেকে বানিয়েছিল। আচ্ছা, আর এটা হচ্ছে জার্নালের টেমপ্লেট। তো
অন্য সবগুলোর সাথে জার্নালের সবচেয়ে বড় মেজর ডিফারেন্স হচ্ছে যে কনফারেন্স আর জার্নালের জন্য যেই কনফারেন্স বা যেই জার্নাল তাদের একটা ফিক্সড টেমপ্লেট থাকে। যেমন ধরেন জার্নালের এই জার্নালের জন্য যদি বলি, এটার জন্য IEEE ট্রানজেকশনের জন্য IEEE ট্রেন একটা ক্লাস আছে। সো মোটামুটি IEEE সব জার্নালের জন্যই এই টেমপ্লেটটা ইউজ হয়, যে এই যে ডাবল কলাম বলে, আপনার লেখাগুলো এইভাবে নামবে তারপর আবার এখানে আসবে। আচ্ছা, যদি IEEE অফিসিয়াল টেমপ্লেটসে দেখাই, এই যে IEEE এর অনেকগুলো টেমপ্লেট আছে, এই যে কনফারেন্স টেমপ্লেট, জার্নাল টেমপ্লেট, স্পেসিফিক মানে কনফারেন্সের জন্য টেমপ্লেট আলাদা আলাদা আছে, কিন্তু মোটামুটি ধরেন এই একটার উপরই সবগুলো বেস করে বানানো। তো এই টেমপ্লেট গুলো লাগবে হলে আপনি ধরেন যে যেখানে পেপার জমা দেন বা কিছু জমা দেন তার জন্য লাগবে। আমি সবগুলো ইউআরএল দিয়ে দিব, চিন্তা করার কিছু নাই। সো এই এখানে সবগুলো দেয়া আছে, যে থিসিস, বুক, পোস্টার, রিপোর্ট, কনফারেন্স, জার্নাল সবগুলো দেয়া আছে। সেগুলো নিয়ে খুব চিন্তা করার কিছু নাই, বেসিক ল্যাটেক্স তো দেখাই দিছি। সো আজকে অ্যাকচুয়ালি মানে কিছু জিনিস আমি আগে থেকে প্রি কোড করে রাখছি, যে ধরেন যাতে আপনারা মানে কখনো যদি লাগে এখান থেকে নিয়ে এই কোডটা নিয়ে ইউজ করতে পারেন। যেমন ধরেন কখনো যদি আমার রিপোর্টের মধ্যে বা পেপারের মধ্যে কোড অ্যাড করা লাগে, যে আপনার সি কোড, পাইথন কোড, জাভা কোড, যে কোনো কোড অ্যাড করতে চান, সেইটা সিনট্যাক্স কি। সো এটা সিনট্যাক্স যদি দেখাই, এই উপরে কিছু স্টাইল অ্যাড করা লাগে, এই যে দিস আর ফর কোড লেখা দিছি। সো এই মেক টাইটেল এর আগ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসবেন, এলএস সেট এই পর্যন্ত যদি কপি করে নিয়ে আসেন তখন এরকম একটা স্টাইল চলে আসে। এখানে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, এই যে দেয়া আছে যে কিওয়ার্ডের কালার ম্যাজেন্টা, তারপরে কমেন্টের কালার গ্রিন, নাম্বারের কালার ধরেন গ্রে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্ট্রিং কালার কোড পার্পল, এগুলো আপনার হাতে, জাস্ট এইটা একটা স্যাম্পল। আচ্ছা, সো ওই যে সেকশনের মধ্যে জাস্ট এটা বলে এলএসটি ইনপুট লিস্টিং। সো কি হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছেন সেটা বলে দিবেন, আর ফাইলটার নাম বলে দিবেন। এই যে আমার একটা ফাইল আছে sample.cpp, সেটা আপ হয়ে যাবে। সো জাস্ট এই এক লাইন দিছি, আমার পুরো এই যে কোড ফাইল যেটা sample.cpp, সেটা পুরোটা আপলোড হয়ে গেছে। এটা ওপেন করে দেখাইতে পারি, চান সরি, এই যে এই কোড পুরো একদম এখানে অ্যাড হয়ে যেতেছে কমেন্ট সহ। আচ্ছা, তারপরে আরেকটা যেটা খুব পপুলারলি ইউজড আছে সেটা হলো অ্যালগরিদম। সো অ্যালগরিদমের সিনট্যাক্সটা এরকম, অ্যালগরিদমিক একটা প্যাকেজ আছে। সো অ্যালগরিদমিক প্যাকেজটা হলো মানে ধরেন আপনি যে ইফ এলস লিখতেন, যে ইফ এলস লেখার স্টাইল এটা স্টেটমেন্ট হলো একটা স্টেটমেন্ট, এই এক একটা লাইন। এটা হচ্ছে ওয়াইল লুপের সিনট্যাক্স। একটা জিনিস খেয়াল করেন, নর্মাল লুপে কিন্তু কখনো আপনি ইফ এর শেষে এন্ড ইফ দেন না, ওয়াইল এর শেষে এন্ড ওয়াইল দেন না, ল্যাটেক্সে এই জিনিসটা দেওয়া লাগে। আপনারা যাতে এটা ইউজ করতে পারেন এই জন্য আমি পুরো কোডের সিনট্যাক্স রেখে দিচ্ছি, যাতে এখান থেকে কপি করে ইউজ করতে পারেন পরে। ফর্মুলা তো ধরেন মানে আমরা দেখাইছি আগে ইকুয়েশন কিভাবে লিখতে হয়, বাট এইখানে এসে যে মোটামুটি ধরেন বেসিক যেগুলো ইউজ হয় ফর্মুলায় সবগুলো একসাথে রেখে দিছি। সো এই যে টু দি পাওয়ার লেখে এইভাবে, গুণ তো নর্মাল, গ্রেটার দেন ইকুয়াল দিলে মানে এই সাইনটা, এটা যদি আপনি নর্মাল ম্যাথের মতো লেখেন তাহলে কিন্তু সমস্যা হয়। যে দেখাই, কিন্তু এরকম হয়ে যাবে, এই আমরা যেভাবে দেখাইতে যেতেছি সেইভাবে আসবে না। সো ওটার জন্য ম্যাথ মোডে এসে বা এই যে ইকুয়েশন মোডে এসে জিইকিউ দিতে হয়। আর কাপ হইলো ইউনিয়ন,
আলফা হয়েছে আলফা বিটা গামা দেখাইছিলাম আগের দিন, আর এক্সিস্ট হচ্ছে যে সেট থিওরিতে ইউজ হয়। রাইট অ্যারো সেম, এই যে এই অ্যারোটা। সো এটা দেখানোর কারণ হইতেছে যে যখনই ল্যাটেক্সে আপনি কিছু করতে চান, জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে আপনি যদি গুগল করেন আপনি একটা সিনট্যাক্স পেয়ে যাবেন, সমস্যা নেই, এমনি চিন্তা করার কিছু নাই। সো যদি টেবিলের কথা বলি, টেবিল তো ধরেন আগের দিন দেখাইছি যে ল্যাটেক্স টেবিল জেনারেটর একটা সাইট আছে। টেবিল জেনারেটর, সো এখান থেকে করে আনাটা খুব ইজি, আপনি ম্যানুয়ালি করাচ্ছে, বাট যদি ম্যানুয়ালি করতে চান এটা মাথায় রাখতে হবে যে বিগিন টেবুলার দিয়ে এইটা হলো অ্যালাইনমেন্ট সেন্টার, এল দিলে লেফট অ্যালাইন হতো। এখন এই টেবিলটা দেখেন একদম এই পজিশনে, ও কিন্তু নিচে ধরেন টেবিল নর্মালি আমরা যেভাবে দেখি জায়গা নিয়ে থাকে সেটা করে নাই। সেটা যদি করতে চাই আমার আগের এই বিগিন টেবিল দেওয়া লাগবে। বিগিন টেবিল দিলে কি হয়, ল্যাটেক্স নিচে থেকে আপনার জায়গা খুঁজে বের করে যে কোথায় আপনার টেবিলটা বসাইলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরেন ও চাইলে এখানে বসাইতে পারতো, ও নিয়ে কি করলো পেজের শুরুতে বসাইলো। তো বাই ডিফল্ট ল্যাটেক্স চেষ্টা করে যে মানে যে হেড আছে মানে পেজের একদম উপরে অথবা একদম নিচে, এই দুই জায়গায় প্লেস করতে। বাট আপনি চাইলে বলে দিতে পারেন যে ভাই এখানে বসান। যেমন এখানে আমি যেটা করছি যে এই যে পরের টেবিলটায় এই ছিল হেয়ার, টি হইতেছে টপ, বি হইতেছে বটম, আর পি হইলো একটা নতুন মানে আলাদা পেজ যেখানে খালি যে টেবিল আর ফিগার থাকবে। সো এই যে এইচটিভিপি এটা হলে যে বিগিন টেবিলের পরে ইউজ হয়। আচ্ছা, এখন যদি প্রায়োরিটি দেই যে এইচটিভিপি মানে এখানে আমি একটা জায়গায় তিনটা দিতে পারি, এই এরকম দিলাম। তো তার মানে কি, চেষ্টা করো প্রথমে আমি যেখানে লিখছি সেখানে ফ্লোরটা বসানো, যদি সেটা বসাইতে না পারো তাহলে পরের পেজের টপে দাও, সেটা না পারলে পরের পেজের বটমে দাও, আর সেটা যদি না পারো তাহলে আলাদা একটা পেজে নিয়ে রাখো। তো এগুলো ধরেন কাজ করার সময় অনেক সময় লাগে, কারণ টেবিলের প্লেসমেন্ট উল্টাপাল্টা হয়েছে সেটার জন্য। সো এটা হলো টেবিলের ক্যাপশন লেখা সিনট্যাক্স, এটা হচ্ছে লেভেল লেখা সিনট্যাক্স। এটা হচ্ছে আরেকটা টেবিল যেটার মধ্যে ধরেন দেখাইছি যে এই মাল্টি লাইন যদি করতে চান, মাল্টি লাইন কিভাবে করবেন, মানে ধরেন আমার লেখাটা অনেক বড়, এত বড় লেখা আমি কিভাবে দেবো, এই যে এই লেখাটা আমার টেবিলে তো একসাথে হবে না, আমি যদি নর্মালি দিই মানে এটা কেটে চলে যাবে পাশে। যদি এই টেবিলে দেখাই যে ধরেন এবিসিডি যে টেবিলে দিছি, ধরেন এই টেবিলের মধ্যে আমি লেখাটা বসাই, দেখেন কি হয়। এই যে দেখেন টেবিলের 12টা হয়ে গেছে। আপনি ধরেন এইটুকু লেখা দিয়ে পরেরটুকু নিচের লাইন পরেরটুকু নিচের লাইন এরকম যদি করতে চান, সেটার জন্য সিনট্যাক্স হইতেছে পিটেক। আপনি সি তো দিছেনই যে আপনার এটা সেন্টার অ্যালাইন্ড হবে, সাথে আপনার এই পিটেক এর ভিতরে দিয়ে দিবেন যে মানে আমার এটা 3 সেন্টিমিটার জায়গা নেবে, এর বেশি জায়গা নেবে না। সো লেখা হচ্ছে বেশি হলে মাল্টিপল লাইনে চলে যাবে। মাল্টি কলাম মাল্টি রো হইতেছে ওই যে ধরেন একটা রো এর জন্য আমি চাইতেছি দুইটা নিয়ে করবো, যে ধরেন এই যে প্রথম ছটা এটা যদি আমি একটা ডিফারেন্সিয়েটর দিই, ধরেন এটাই দিই, এই যে ধরেন আমি চাইতেছি কি যে এই উপরে 3 রো এরা হলো হট, আর বাকি 3 রো এরা হলো ধরেন কোল্ড। তো সেটার জন্য কি করে যে মাল্টি রো কমান্ড আছে সেটা ইউজ করে। আর যদি ধরেন উপরে আপনি চান যে একটা লেখা দুইটা কলাম ধরে যাবে, তো ওই সময় ইউজ করে যে মাল্টি কলাম এই সিনট্যাক্সটা। তো নরমালি এখান থেকেই কাজ করে নিয়ে আসতে পারবেন বেশিরভাগ কেসে, কিন্তু এগুলো শিখে রাখা ভালো, ধরেন নিজের ল্যাটেক্স এক্সপার্ট মনে হয়। আচ্ছা,
এরপরে হয়েছে সাব ফিগার। তো আগের দিন তো দেখাইছি ধরেন একটা ছবি কিভাবে অ্যাড করবেন, এইটা হইতেছে মাল্টিপল ছবি যদি পাশাপাশি লাগে ইউজ করতে চান, ওই সাব ফিগারের জন্য এটা ইউজ হয়। সো আগের মতোই ইনক্লুড গ্রাফিক্স সব সেম, জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বিগিন ফিগারের ভিতরে বিগিন সাব ফিগার আছে। আর এই যে সাব ফিগার শেষে যেই পার্সেন্টেজটা, এটা দিয়ে বোঝায় যে এটা দুজন পাশাপাশি থাকবে। এটা যদি সরায় দেই দেখেন কি হয়। এই যে ছবিগুলো দেখেন, একটা একটা এখানে আর একটা নিচে মানে পরপর। তো যদি পাশাপাশি দিতে চান এখানে একটা পার্সেন্টেজ দিতে হবে, এই জন্য লিখে দিয়েছি এখানে কমেন্টে, আপনারা যদি কোড করার সময় বুঝতে পারেন। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে একটা প্রথম সাবফিগারের ক্যাপশন, প্রথম সাবফিগারের লেভেল, আর এটা হচ্ছে পরের সাবফিগারের ক্যাপশন, পরের সাবফিগারের লেভেল। আর টোটাল যে দুইটা মিলায় যে ফিগারটা সেটার আলাদা ক্যাপশন স্যার লেভেল। জি বলেন। স্যার একটু আগে যেটা বুঝিয়েছেন বুঝি না, এটা একটু আবার রিপিট আচ্ছা করবেন? ফিগার ফিগার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেখেন নরমাল ফিগারের মধ্যে সাব ফিগার ইউজ করতে হলে যে বিগিন সাব ফিগার এন্ড সাব ফিগার দেওয়া লাগে। তো দুইটা সাব ফিগারের মধ্যে একটা পার্সেন্টেজ দেওয়া মানে, এই যে এই পার্সেন্টেজটা দেওয়া মানে এই দুইটা ছবি পাশাপাশি থাকবে। আমি যদি পার্সেন্টেজটা সরাই ফেলি, এই যে দেখেন নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। সো পার্সেন্টেজ দেওয়ার মানে হলো আমি চাইতেছি আমার দুইটা ছবি পাশাপাশি থাকবে। এটা নরমালি ইউজ হয় আপনি যখন কনফারেন্সে কাজ করবেন, কনফারেন্সে একটা পেজ লিমিট থাকে, যে ধরেন 8 পেজ 10 পেজ 12 পেজ, এর মধ্যে আমার পুরো পেপার শেষ করা লাগবে। তখন আপনি আসলে মানে পাশাপাশি 2-3টা ছবি ইউজ করে জায়গা বাঁচানোর চেষ্টা করবেন। সো সাব ফিগারের কেসে যেটা ওই যে উইথ নরমালি যেভাবে লিখি সেইভাবেই লিখবো। এখানে 0.5 টেক্সট উইথ মানে হলো টোটাল যে উইথ তার অর্ধেক এই সাব ফিগার নেবে, এন্ড তার অর্ধেক মানে এই সাব ফিগারের অর্ধেক হচ্ছে ধরেন এইটা, সেটা যদি কেটে দিই, এই যে গ্রিন ইউনিভার্সিটি সাইজ বাড়ছে কিন্তু ও কিন্তু অর্ধেকে। এই যে এই বিগিন সাব ফিগার, এইটা বোঝায় যে আমার টোটাল ওয়েটের কতটুকু, পুরো ফিগারটা তো ধরেন 100%, তার কতটুকু এই সাব ফিগার নেবে আর এইটা কতটুকু নেবে। তার ভিতরে ইনক্লুড গ্রাফিক্স এর ভিতরে আপনি বলতে পারবেন যে এইটুক জায়গার ভিতরে ছবি কতটুক থাকবে। আমি যদি বলি যে এখানে 0.7, এখানে 0.3, দেখেন কি হয় আমার ছবির। যে এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। এখন আমি ধরেন এখানে কি ছিল যে এখানে টোটাল যে 30% উইথ, তার ভিতরে অর্ধেক উইথে ছবি থাকবে, সরাই দিলাম। সো এইটা হইলো সাব ফিগারের সাইজ কন্ট্রোল করার ওয়ে। আপনার কাজ কাজ আরো দেখবেন, সমস্যা নেই। আর ইনিউমারেটরে যে নরমাল আমরা লুপ ইউজ করেছি, লুপ ইউজ করার জন্য যে ধরেন এই যে 1 2 3 4 ইউজ করতাম যে, তো কখনো যদি এরকম হয় যে আপনি চান যে ধরেন 2টা পয়েন্ট লিখছেন, মাঝখানে একটা নরমাল টেক্সট দেওয়া লাগবে, একটা প্যারাগ্রাফ দেওয়া লাগবে, তারপরে আবার রিজিউম করবেন, সেটা করা যায়। সো এটার জন্য যেই করতে হয়, ইনাম আইটেম নামে একটা প্যাকেজ অ্যাড করা লাগে। এই যে এটা ইউজ প্যাকেজ ইনাম আইটেম, এটা ইউজ করে আপনি যদি রিজিউম দেন, আপনার সবগুলা সিরিয়াল মানে মোটামুটি কন্টিনিউয়াস থাকবে, যে এটা ধরে 1 2 হয় তারপরটা 3 4 হবে। আমি যদি রিজিউম সরাই দিই দেখেন কি হয়। যে 1 2 এর পরে আবার 1 2 থেকে মানে রিস্টার্ট করছে। সো কন্টিনিউয়াস করতে চাইলে এখানে রিজিউম ইউজ করা লাগে। আচ্ছা, আরেকটা হলো যে যদি ধরেন আপনি বললেন যে না আমি প্যাকেজ ইউজ করবো না, আমি ডাইরেক্ট কাউন্টার রিসেট করে দেবো, যে উপরে 3টা আছে নিচে আরো 3টা থাকবে। তখন কি করা যায়, আমি এই যে সেট কাউন্টার দেওয়া যায়, সেট কাউন্টার দিলে তখন এই এটা পাল্টা যাবে। ধরেন এই যে যদি এগুলো 1 2 1 2, আমি এখানে সেট কাউন্টার দিছি 4, তার মানে শুরু হবে এখন 5 6 থেকে।
এগুলো হচ্ছে যে ধরেন খুবই খুবই রেয়ার কেসে লাগে, তাও ধরেন জাস্ট টু বি সেফ দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে রিনিউ কমান্ড। রিনিউ কমান্ড হচ্ছে আপনি যে আগের দিন প্রবেশ হারিয়ার সাহেব জিজ্ঞেস করতেছিলেন যে স্যার অ্যারো বা ওই যে বুলেট পয়েন্ট দিতে চাইলে কি করবো। সেইটা একটা এক্সাম্পল, যে ধরেন আমি যদি নর্মাল বুলেট লিস্টের বদলে অ্যারো দিতে চাই, তখন এইভাবে যে লেভেল আইটেম আই, এটা দিলে আপনার আইটেমের ওটা পাল্টা যাবে, আইকনটা পাল্টা যাবে। এটা একটা কাস্টমাইজেশন অপশন। এরকম ধরেন প্রচুর প্যাকেজ আছে ল্যাটেক্সের, সেগুলো দেখার জন্য একটা সাইট আছে ল্যাটেক্সের। তো যেমন ধরেন হাইপাররেফ হইলে আমরা যে লিঙ্ক ইউজ করি ডকে, সেই লিঙ্কের গতদিন দেখেছিলাম সিভি বানানোর সময়। তো এখানে আপনি জাস্ট প্যাকেজের নাম দিয়ে সার্চ করলে আপনারা দিয়ে দিবে যে এই প্যাকেজের কি আছে, কবে বানাইছে, কিভাবে ইউজ করে। তো গ্রাফিক্সের একটা প্যাকেজ আছে। আর এসটিআই ফাইল হলো আপনি যখন এই টেমপ্লেট ইউজ করবেন, যে কোনো টেমপ্লেট ইউজ করেন, এদের নিজেদের একটা স্টাইল থাকে। যেমন ধরেন যদি এটা দেখাই, IEEE জার্নালেরটা দেখাই, কোনটা দেখো, ডাবল কলাম ধরেন, এটাই দিই ধরেন ডেমো টেমপ্লেট দেই। সো আমি যদি এখন এটাতে চেঞ্জ করে কিছু, এর ভিতরে ঢুকে কাজ করতে পারবো। আচ্ছা, আচ্ছা জার্নালে পরে এডিট করে আগে এখানে শেষ করে আসি। আচ্ছা, সো এগুলো তো গেলো একদম বেসিক জিনিসপত্র। এই জিনিসটা আমি আগের ল্যাবে দেখাই দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে ধরেন এটা শেষ দিন দেখানোই ভালো, মনে থাকার চান্স বেশি। তো সেটা হইতেছে যে আমরা যখন ধরেন বড় প্রজেক্ট করি, ওভারলিভ ইউজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হইতেছে আমরা একসাথে কাজ করতে পারি। যে ধরেন আমি কাজ করতেছি, সাথে আপনি ফাইলে কাজ করতে পারেন। আমি যদি ধরেন আপনাদের লিঙ্ক দেই, যে এই যে শেয়ার, তো ধরেন এই যে এখানে টার্ন অন লিঙ্ক শেয়ারিং দিলে এনিওয়ান উইথ দিস লিঙ্ক ক্যান এডিট, এটা একটা অপশন। আরেকটা হলো আমি আপনার ইমেল দিয়ে ইনভাইট করতে পারি। তো ওভারলিভে একজনকে আপনি ইমেল ইনভাইট দিয়ে অ্যাড করতে পারেন, যে কাজ করলে আপনি দেখতে পারবেন যে সে কাজ করতেছে। তো যখন শেয়ারিং এ কাজ করবেন, তখন যেটা হয় যে নরমালি আপনি একটা পার্ট করবেন, আপনার পার্টনার একটা কাজ করবেন, দুইজন একসাথে কাজ করতে গেলে একটু এলোমেলো হয়েছে। এই কারণে যেটা করা হয় বা অর্গানাইজেশনের জন্য যেটা বেটার, সেটা হলো আলাদা আলাদা ফাইলে কাজ করা। ধরেন আমি একটা ফাইলে কাজ করব, আপনি একটা ফাইলে কাজ করবেন, আর ধরেন মেইন জিনিসপত্র অন্য একটা ফাইলে আছে। তো যখনই অন্য একটা ফাইলে কাজ করবেন, সেইটাকে আপনার মেইন ফাইলে ইনপুট করা মানে অ্যাড করার উপায় হইতেছে স্ল্যাশ ইনপুট। দেখেন এটার জন্য আলাদা কিছু অ্যাড করা লাগে না, এটা ল্যাটেক্সের বিল্ট ইন। সো ইনপুটের ভিতরে আপনি জাস্ট ফাইলের নাম দিবেন। ধরেন আমার এখানে কন্টেন্ট নামে একটা ফাইল আছে, সো ওইখান থেকে আমার কন্টেন্ট মানে এই টেক্সট আসতেছে, যে দেখাই এই যে কন্টেন্ট অর্ডার আসতেছে। টেমপ্লেটস নামে একটা ফাইল আছে, এই যে টেমপ্লেটস, সেখান থেকে টেমপ্লেটস এর কন্টেন্ট আসতেছে। আর রেফারেন্স তো নরমালি আছেই। রিসোর্সেস আর একটা ফাইল আছে, সেখান থেকে রিসোর্সেস আসতেছে। তো এই ইনপুট ইউজ করে আপনি ধরেন চাইলে জিনিসপত্র অনেক অর্গানাইজ করে রাখতে পারেন, যে আপনি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এইভাবে রাখলেন। আচ্ছা, এখন ফিগার যদি আমরা ইউজ করি, ফিগার ইউজ করার কেসে একটা মানে ভালো প্র্যাকটিস হলো যে ধরেন যদি অনেকগুলো ছবি হয়ে যায়, যেটা পেপারে হয় নরমালি, তো ছবিগুলা ফিগার্স নামে একটা ফোল্ডারের ভিতরে রাখা। যে ফিগার্স নামে একটা ফোল্ডার খুলে তার ভিতরে যতগুলো ইচ্ছে ছবি রেখে দেন। এখন এটা দিলে আপনার তখন এই যে পাথ দেওয়ার সময় এইভাবে দিতে হবে, figures/logo.png। আর যদি ধরেন বাইরে রাখেন, তখন জাস্ট ফাইলের নাম দিলে হয়ে যেতেছে। তো এই ফিগার্স এর মতো আপনি যদি এখন চ্যাপ্টার্স বানান, ধরেন চ্যাপ্টার্স নামে একটা কিছু বানাই, তা আমার এখানে ধরেন এই যে অনেকগুলা ছিল, এই যে চ্যাপ্টার্স ফোল্ডার আসছে। তা আমার ধরেন এই যে অনেকগুলা সাব টেক্সট ফাইল আছে, আমি কি করবো যে সবগুলা নিয়ে চ্যাপ্টার্স ফাইলে ফোল্ডারে রেখে দিলাম। আচ্ছা, এখন কি আমার
এখানে একটা এরর খাবো দেখেন কি এরর খাচ্ছি content dot text not found কি করতে হবে চ্যাপ্টার্স স্ল্যাশ ধরেন কন্টেন্ট তো সবগুলোর আগে এই চ্যাপ্টার্স লেখাটা লিখতে হবে এটা অ্যাডভান্টেজ কি হলো দেখেন আমার এখানে কোডটা অনেক গোছানো যদিও বাইরে রাখলেও রাখতে পারতাম কিন্তু আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকানো জিনিসগুলো অনেক গোছানো খুঁজে বের করতে কষ্ট হবে না আমি জাস্ট এখানে ঢুকে দেখবো আচ্ছা এখানে কি কি আছে আমি কি কি সেকশন আছে হ্যাঁ আমি চ্যাপ্টার 1 এ কাজ করি তুমি চ্যাপ্টার 2 তে কাজ করো সো আলাদা ফাইল থেকে ইনপুট করে কিভাবে সেটা বুঝতে পারছেন আচ্ছা এখন যদি সামারাইজ করি যে মোটামুটি আমরা এই গত কয়েকদিনে গত 3টা ল্যাবই তো মোটামুটি ল্যাটেক্সের উপরেই ছিল সো গত কয়েকটা ল্যাবে যে জিনিসটা বারবার মানে প্র্যাকটিস তো করানো যেতেছে না দেখাই দিছে আর কি সেটা হলো যে ধরেন এই কন্টেন্ট গুলা যেগুলা বেসিক ইউজ হয় ল্যাটেক্সের সেগুলা বারবার দেখানো যাতে ধরেন আপনারা এগুলা নিয়ে কাজ করার সময় আটকে না যান বা ভয় না পান অ্যাকচুয়ালি যে এটা সম্ভব না এটা আমি পারবো না এটা যাতে মনে না হয় যে কোনো ফরম্যাটিং ল্যাটেক্স দিয়ে সম্ভব তো ওই যে বেসিক হয়েছে একটা প্রজেক্ট ক্রিয়েট করা তারপরে মানে ওরা তো বাই ডিফল্ট আপনাদের টেমপ্লেট দিতে সেটার উপরে কাজ করা বেসিক ফরম্যাটিং হলে যে বোল্ড ইটালিক এগুলা লিস্ট তো দেখাইলাম টেবিল দেখাইছি গ্রাফিক্স দেখাইছি বিবলিওগ্রাফি তো হলে যে লাস্টে বিবলিওগ্রাফি অ্যাড করা ম্যাথ সিম্বল বা ইকুয়েশন এটা আগে একদম প্রথম দিনই দেখাইছিলাম আচ্ছা কোড অ্যাড করা আজকে দেখাইলাম অ্যালগরিদম অ্যাড করা আজকে দেখাইলাম আর প্যাকেজেসটা আমি দেখাবো একটু পরে জেনারেটিং টেবিলস উইথ মাল্টি রো মাল্টি কলাম সাব ফিগার মাল্টিপল ফাইলে সেপারেট করা এগুলো সব মোটামুটি দেখানো হয়ে গেছে রিডিফাইনিং কমান্ড যেটা ছিল সেটা ছিল এই যে এটা আপনার রিনিউ কমান্ড দিয়ে আপনার যে আইটেম লিস্ট সেগুলো চেঞ্জ করছেন এরকম অনেক কিছু করা যায় নরমালি লাগে না এই জন্য খুব বেশি কিছু দেখাচ্ছি না আচ্ছা এখানে আমি মোটামুটি সবকিছুর জন্য একটা করে টেমপ্লেট দিয়ে দিছি এক্সাম্পল যে ধরেন আপনি রিজিউমের টেমপ্লেট এক জায়গায় পাবেন এটা হচ্ছে ল্যাটেক্স টেমপ্লেটস জার্নালের টেমপ্লেট হলে এটা কোনো একটা কারণ আছে নিউ প্রজেক্টে যাই একাডেমিক জার্নাল যদি যাই এখান থেকে আপনি চাইলে ব্রাউজ করে বের করতে পারেন আর ইজিয়ার হলো যে শো অল গ্যালারি আইটেমস এ নরমাল সার্চ করেন ধরেন IEEE জার্নাল আপনি যেই কনফারেন্সেই মানে বা জার্নালে জমা দেন জাস্ট ওটার নাম দিয়ে সার্চ করেন বেশিরভাগ কেসে কি অনেকে আপলোড করে রাখছে এই যে IEEE জার্নাল পেপার টেমপ্লেট সো যদি এখন দেখাই যে আমি যদি ক্লিক করি অপশন আছে কি দেখেন ওপেন এস টেমপ্লেট ভিউ সোর্স ডাউনলোড পিডিএফ সো ধরেন ওপেন এস টেমপ্লেট দিলাম এটা হইতেছে বেসিক ধরেন IEEE টেমপ্লেট এখন এখানে আপনি যতগুলো ইচ্ছা চ্যাপ্টার অ্যাড করে কাজ করতে পারবেন এই উপরের গুলো হচ্ছে ধরেন ওর সব ইনক্লুড করা আচ্ছা একটু ক্লিন একটা টেমপ্লেট আছে টেমপ্লেটে সবকিছু এক ফাইলে পাঠাচ্ছে সব এক ফাইলে আছে আচ্ছা আরেকটা অপশন হলো যে IEEE ধরেন জার্নাল ল্যাটেক্স টেমপ্লেট যদি দেই ওয়ার্ড টেমপ্লেট দিচ্ছি সো যে কোনো ওখানে খুঁজে বের করতে পারবেন যে কোনো সাইটের জন্যই সত্যি এটা তাও ধরেন IEEE হলো আমাদের গ্রিন মানে আমাদের প্রভিসি স্যার IEEE মেম্বার তো সো গ্রিনের মোটামুটি সব কনফারেন্স IEEE তেই হয় জার্নাল IEEE হয় সো মোটামুটি ধরেন এই যে সবগুলা জার্নালের লিস্ট আছে কিন্তু মেজরিটির টেমপ্লেট সেম যদি টেমপ্লেট ফর জার্নালস দেই ট্রানজাকশনস দেই দেখেন আপনারা অপশন দেয় ল্যাটেক্স ফাইল নেবেন নর্মাল ওয়ার্ড ফাইল নেবেন নাকি বিবলিওগ্রাফির এক্সাম্পল নেবেন সো আমি যদি এখন নামাই
ধরেন ল্যাটেক্স স্টাইল ফাইল দিই, দেখেন একটা জিপ নামতেছে, জিপ তো দেখাতে পারবো না। আচ্ছা ধরেন জিপটা আপলোড করে দেখাই। তো ধরেন আমি এখানে যদি ব্যাক করি, সেটা থাক, ওভারলিফে নতুন ট্যাবে ওপেন করি। ও বাই দ্য ওয়ে, এটা হইতেছে যদি আপনার ল্যাটেক্স দিয়ে রিজিউমে বানাতে কষ্ট হয়, এটা হচ্ছে আপনার রিজিউমে মানে বিল্ড করে দেবে লিটারালি। আপনি ইনফরমেশন অ্যাড করবেন, ও আপনার রিজিউমে বিল্ড করে দিয়ে দেবে। সো সমস্যা নেই। আচ্ছা, এগুলো সবগুলো লিঙ্ক আমাদের এখানে দেয়া আছে, যদি কখনো দেখতে চান দেখতে পারেন। এই যে কন্টেন্ট আছে, কন্টেন্ট হলো লিস্ট, রিসোর্সেস হলো যেগুলা বিভিন্ন প্যাকেজ, আর টেমপ্লেট হলো বিভিন্ন টেমপ্লেট। সো ধরেন এইটাই দিই, ট্রিপলি জার্নাল। আচ্ছা, সো যদি ধরেন এখানে আসি, আমার overleaf.com এ আসি, একটা হলো টেমপ্লেট দিয়ে করা, আরেকটা অপশন দেখেন আপলোড প্রজেক্ট। আপলোড প্রজেক্টে যদি ক্লিক করি একটা জিপ ফাইল সিলেক্ট করতে দেয়। আমি এখানে ক্লিক করে যে এই জিপ ফাইলটা নামাইছি, এই জিপ ফাইলটা আপলোড করে দেন কি হয়, সিলেক্ট জিপ ফাইল দিলাম, কনফারেন্সের জিপ এইভাবে পাওয়া যায়। এই এগুলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতেছে, ও তো স্টাইল দিছেই, আপনি আপনার কাজ করবেন আপনার ক্লাসে, কিন্তু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পার্ট হলো ওরা একটা পিডিএফ দেয়। ওই পিডিএফ এর মধ্যে সব ডিরেকশন দেওয়া থাকে যে কিভাবে কাজ করবেন, কি করবেন। এই ধরেন ইনস্ট্রাকশনের জন্য রিডমি থাকে, আমি পিডিএফ এ যাইতেছি না, ট্রানজেকশন ইনস্ট্রাকশন কি কি সেগুলো থাকে। আচ্ছা, বিবলিওগ্রাফির এক্সাম্পল যেটা সেটাও দেওয়া থাকে, এই যে কিভাবে বিবলিওগ্রাফি অ্যাড করবেন, এই যে IEEE full.bib, এই যে মানে মোটামুটি সিনট্যাক্স দেয়া আছে আর কি, সেগুলো কাজ করার সময় কাজে লাগবে। এখন আপনাদের জন্য ছোট একটা টাস্ক আছে, সিভির কথা তো বলছিলামই। সো আপনাদের যেহেতু ধরেন মানে কোনো পরীক্ষা টরীক্ষা নেওয়া হবে না অ্যাকচুয়ালি, সো আপনাদের জন্য মানে আমি পার্সোনালি একটা প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট করছি, কারণ মার্কিং তো করা লাগবে। বাট মার্কিং কেমনে করবো এই ব্যাপারে আপনাদের স্বাধীনতা আছে। সো এইটা হইতেছে আপনারা জমা দিবেন জুনে, মানে এখন দিতে হবে এমন না, ক্লাস খুললে তারপরে জমা নিব, কিন্তু কেউ যদি এর মধ্যে করে জমা দেন আমি তার ফিডব্যাক দিব। এটা হলো আমার প্রমিস, যে যদি মে মাসের মধ্যে কেউ করে দিতে পারেন তাহলে মানে আমি ফিডব্যাক দিব যে আপনি কারেকশন করার স্কোপ পাবেন। জুনে দিলে আসলে ফিডব্যাক দেওয়ার টাইম পাবো না, ডাইরেক্ট মার্কে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে মোটামুটি সেলফ এক্সপ্লেনেটরি, তাও আমি বলি আপনাদের একটা ল্যাটেক্স রিপোর্ট লিখতে স্যার, হবে। জি বলেন। তাহলে তো যাদের পিসি নেই তারা বিপদে পড়ে যাবে। কেন, সমস্যা কি? খুলুক, এই যে খোলার পরে বিশ্বাস। জুনে যদি একেবারে দেয় ফিডব্যাক ছাড়াই নাম্বার দিয়ে দিবেন। জুনে ধরেন আমাদের ক্লাস শুরুর আগেও টাইম পাবে, সমস্যা নেই। এখন ধরেন আমার যে একটা ল্যাব হোপফুলি আমরা পাবো, এখন ঘটনা হচ্ছে যে যদি মানে আমি জুনেও প্র্যাকটিস করার স্কোপ দেই, তখন ইভ্যালুয়েট করার স্কোপ কম। মানে কারণ আপনাদের অনেকের মিড বাকি ছিল, মিডের পরীক্ষা হবে, তারপরে এগুলো হবে। এখন যাদের ধরেন পিসি নাই তাদেরকে অবভিয়াসলি আমি কনসিডার করব, আমি তো এতদিন করে এসেছি। কিন্তু ধরেন আমি স্যার আমার তো শুধু মোবাইল দিয়ে ক্লাস করতে হয়, ল্যাপটপও না, যে ল্যাপটপ দিয়ে ক্লাস করতাম শুধু মোবাইলে, ঠিক আছে? আচ্ছা, মোবাইলে আমরা হলে কিভাবে সমস্যা নেই, পরে দিয়ে আস্তে ধীরে আপনাদেরটা কনসিডার করবো না। কিন্তু আমার পার্সোনালি ওটা হচ্ছে যে যদি কেউ পারেন আগে করার চেষ্টা করেন আর কি। কারণ মানে ধরেন মোটামুটি 1 মাস গ্যাপের মধ্যে প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, সত্যি কথা যেটা। এন্ড এইটা পিসিতে মানে মোবাইলে করা যায়, বাট পিসিতে করলে সুবিধা আর কি। জি স্যার, মোবাইলে করা খুব টাফ। আমি ওটাই যে ল্যাপটপে ওইটা করতে চাই স্যার। ওটা বুঝতে পারছি আসলে, যে মানে এটা সত্যি কথা, এটা মুশকিল। সমস্যা নেই, প্রেশার নেই।
আস্তে ধীরে করেন, যদি পিসি না থাকে পরে করেন, কনসিডার করবোই। আর আমি তো ওই যে মানে সবসময় অ্যাসাইনমেন্টে বলেই দিই যে ধরেন এটা ভুল করছেন, এটা ঠিক করে সমাধান, ঠিক মার্ক দিয়ে দেবো। এখন এইটার মধ্যে যেহেতু এটা একটু বড়, সো আমি কি করছি, চেক লিস্ট দিয়ে দিছি যে ধরেন কি কি জিনিস থাকতে হবে। আপনার কাছে আপনি যে প্রতি সেকশন থেকে যে লেখা সেটা ফালাই দিবেন, ফালাই দিয়ে আপনার মতো করে লিখবেন। আমি জাস্ট লিখে দিছি, পিডিএফটা নামা রাখতে পারবেন যে কোন সেকশনে কি করতে হবে সেটা লেখা আছে। সো যদি সামারাইজ করে যে ধরেন এইটা হচ্ছে কাইন্ড অফ আপনার পুরা ল্যাবটার একটা ফাইনাল রিপোর্ট টাইপ, কি কি শিখছেন, কি কি শিখতে চাইছিলেন শিখতে পারেন নাই, আর কি কি ধরেন এখনো শিখতে চান। সো কি কি এখনো শিখতে চান সেটা জানতে চাওয়ার কারণ হইতেছে যে ধরেন এখন অনলাইনের কারণে তো আসলে আমরা অনেক কিছুই যেভাবে প্ল্যান করছিলাম সেভাবে করতে পারিনি। প্লাস ধরেন আপনারা অনেক কিছু হয়তো এক্সপেক্ট করতেছিলেন আমি দেখাইতে পারিনি। যদি এমন কিছু থাকে আমি চেষ্টা করবো পরে ধরেন আপনাদের দরকার হলে মানে ওই যে অফ দ্য বুক ক্লাস নিব, সমস্যা নেই। যে মানে ধরেন সবার জন্য কনভিনিয়েন্ট একটা টাইমে আমি পরে কখনো ক্লাস নিয়ে নেব। সো ওইটা হচ্ছে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা এমন কিছু আছে কিনা যেটা শিখতে চান। যে ধরেন স্যার আমরা ল্যাটেক্স দিয়ে প্রেজেন্টেশন বানানো শিখতে চাই, অথবা ল্যাটেক্স দিয়ে পোস্টার বানানো শিখতে চাই, যে কোনো কিছু হইতে পারে, মানে এনিথিং আপনি কি শিখতে চান তারপরে আপনার ইভ্যালুয়েশন হইতেছে না। জাস্ট আমি জানতে চাইতেছি যে ধরেন আপনাদের এন্ড থেকে এমন কিছু আছে কিনা যেটা আপনারা শিখতে চান। হয়তো অনেক কারণ, ধরেন গত 3-4টা ল্যাব তো ধরেন আমি খালি ভুলে গেছি, প্র্যাকটিস করার স্কোপ পান নাই আপনারা। তো এটা একটা মানে কি বলবো নেগেটিভ, যে যখন ইনপুটের চেয়ে মানে আউটপুট অনেক কম হয়, মানে ধরেন আপনি প্র্যাকটিস করবেন না তখন আপনি ভুলে যাবেন। এটা সত্যি কথা, এই জন্য আপনি গল্পের বই পড়ার পরে বেশি দিন পর মনে থাকে না। তো কিন্তু সিতে কোড করার পরে যখন এটা বারবার ল্যাবে প্র্যাকটিস করছেন এরপরে জিনিসটা মনে আসে। তো ওই ল্যাটেক্স এর কেসেও সেম। ধরেন এখন যাদের ধরেন পিসি নাই তাদের জন্য যেটা হবে যে যেহেতু প্র্যাকটিস করতে পারতেছেন না, ভুলে যাওয়ার একটা চান্স আছে। তো পরে কষ্ট করে ভিডিওগুলো দেখে নিন, তাইলে আই গেস মানে ভিডিও দেখে অথবা কোড দেখে রিকভার করতে পারবেন। আর ল্যাটেক্সের সুবিধা হচ্ছে কিছু মনে রাখতে হয় না আসলে, আপনার যে জানা লাগবে যেটা করা যায়, তাহলে আপনি গুগল করে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, সেইবার একটা সামারি বলি। সো প্রথমে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে যে আপনি এই ল্যাবে অ্যাকচুয়ালি কি শিখছেন এন্ড কিভাবে এই জিনিস ধরে আপনার কাজে লাগবে আপনি এক্সপেক্ট করতেছেন। সো এই পুরো রিপোর্টটা হচ্ছে পার্সোনাল রিপোর্ট কাইন্ড অফ, যে ধরেন আরেকজনটা কপি করে কোনো লাভ নাই, আমি আপনার অনেস্ট ফিডব্যাক চাইতেছি। এন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এখানে জাস্ট যে আপনি যা যা শিখছেন সবকিছু প্র্যাকটিস করার স্কোপ রাখছে, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন সেটা ইম্পর্টেন্ট। আপনার পয়েন্ট যে একটা কম মানে আপনার লেখা ভালো হয় নাই, ও এটা লেখছে আমি লিখি নেই, এই টাইপ চিন্তা করার দরকার নেই। আপনার যেটা মাথায় আসে আপনি সেটা লিখবেন, কোনো সমস্যা নেই। ল্যাটেক্স প্র্যাকটিস করাটা এখানে ইম্পর্টেন্ট বেশি। সাথে ধরেন আমার নিজের কি বলবো পার্সোনাল ডকুমেন্টেশন বলতে পারেন, যে আপনাদের ফিডব্যাক গুলো নিয়ে নিচ্ছি একবারে। সো এই যে টেমপ্লেটটা, আমি টেমপ্লেটটা দিয়ে দিব। আপনি এর মধ্যে ধরেন এই যে টেক্সট গুলো ফালায় জাস্ট হেডার গুলো দেখে কাজ করতে পারবেন, কারণ আপনার একটা অ্যাবস্ট্রাক্ট থাকা লাগবে, একটা ইন্ট্রোডাকশন, একটা ডিসকাশন, একটা সেলফ ইভালুয়েশন, একটা রিকমেন্ডেশন, আর লাস্ট ইজ এ কনক্লুশন। একটা সেকশন বলি। সো যদি পড়েন দেখবেন যে এখানে মোটামুটি ক্লিয়ারলি বলা আছে যে আমি সবগুলো রিকোয়ারমেন্ট বলে দিছি, এন্ড প্রতিটা বুলেট পয়েন্টের জন্য মার্ক আছে। এই যে ধরেন 1, 2 এগুলো সবগুলোর জন্য মার্ক আছে। তো কোনো একটা পার্ট যদি মিস করেন ওটার জন্য কিছু মার্ক কমবে। আর কিছু জিনিস ধরেন আপনার কোনো পয়েন্ট ছাড়া দেয়া আছে, সেগুলো হচ্ছে অপশনাল, কারণ এগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল না। আচ্ছা, সো ধরেন আপনার অ্যাবস্ট্রাক্ট লিখবেন এই যে এই জায়গায় বিগিন অ্যাবস্ট্রাক্ট এন্ড অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে এইখানে লিখবেন। আচ্ছা, তারপরে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন কি, নর্মাল রিপোর্টের ইন্ট্রোডাকশন না যে আপনি মুখস্থ কিছু বসাই দিবেন। ইন্ট্রোডাকশন এসে আপনি আপনার নিজের ইন্ট্রোডিউস করবেন। ধরেন আমি এই ডকুমেন্ট দেখে আপনারে 1 বছর পরে মনে করবো, তো ওইভাবে লিখবেন যে ধরেন আমি এটা, আমার নাম এটা, আইডি এটা, ইমেল ফোন নাম্বার এটা, ফোনটা দিতে পারেন, সাথে আপনার একটা ছবি দিবেন। সো এটা করার পর সুবিধা কি হবে, আপনি টেক্সট ফরম্যাটিং গুলো প্র্যাকটিস করতে পারবেন, আর ইমেজ ইউজ করা প্র্যাকটিস করতে পারবেন। সো ফিগার আর এই যে টেক্সট বোল্ড ইটালিক এগুলা। আচ্ছা, তারপরে হইতেছে ধরেন ডিসকাশন সেকশন। ডিসকাশন সেকশনে শুরুতে টেবিল বানাবেন। সো এই যে ল্যাটেক্স টেবিল জেনারেটর ইউজ করতে পারেন, সমস্যা নেই।
সো একটা ল্যাব নাম্বার থাকবে, ওই এটা ডেট কবে ছিল, ওই ল্যাবটা কবে হয়েছে, আর ওই ল্যাবের টপিক কি ছিল। ধরেন ল্যাব 1 ছিল মাইক্রোসফট ওয়ার্ড বা একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা একটা এক্সেল এরকম। আর লাস্টে হয়েছে আপনি মোটামুটি এক ওয়ার্ডে বা কয়েক ওয়ার্ডের মধ্যে লিখবেন যে নতুন কি শিখছেন। যদি কিছু না শিখেন খালি রাখতে পারেন, সমস্যা নেই, তাহলে আমার মনে হয় যে আমি ব্যর্থ। কিন্তু যদি কিছু নতুন শিখাইতে পারি লিখে দেন। এইটার কারণ হইতেছে যে ধরেন আপনি যখন লিখতে যাবেন যে আপনি কি শিখছেন, তখন আপনি একবার হলে রিভিউ করবেন যে আগে আসলে কি দেখছিলেন ওই ল্যাবে। আচ্ছা, এটা যে টেবিলটা, একটা টেবিল থাকতে হবে, সেখানে 4টা কলাম, সো 9টা রো হবে, কারণ 9টা ল্যাব। আচ্ছা, তারপরে হইতেছে প্রতিটা ল্যাবের জন্য একটা করে সাবসেকশন থাকবে, এরকম ল্যাব 1, ল্যাব 2, ল্যাব 3, এরকম 9টা। প্রতিটা সাবসেকশনে কি হবে, একটা লিস্ট থাকবে লার্নিং আউটকাম, যে ওই ল্যাবে আপনি আসলে কি শিখছিলেন। ধরেন নরমাল ওয়ার্ড ফরম্যাটিং শিখছেন, এইখানে একটা হিন্ট হলো আপনার ক্লাস ওয়ার্ক সেকশনে আপনাদের অ্যাসাইনমেন্টের সাথে লেখা আছে এইটা দিয়ে ইউজ করতে হবে, সো ওইখান থেকে কিছু জিনিস ইউজ করতে পারেন। আচ্ছা, সো এরপর একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে, এই সাবসেকশনে লার্নিং আউটকামের সাথে একটা স্ক্রিনশট অ্যাড করতে হবে। কোনগুলোর জন্য? প্রথম 4টা ল্যাবে আমাদের সবার অ্যাসাইনমেন্ট ছিল, পরেরগুলোর মধ্যে অ্যাসাইনমেন্ট ছিল না, সো পরেরগুলো কোনো স্ক্রিনশট নেই। প্রথম 4টা ল্যাবে অ্যাসাইনমেন্ট ছিল, সো ওইগুলো 2টা করে ছবি দিবেন। এইখানে আমরা প্র্যাকটিস করব সাব ফিগার। এই যে দেখাইছেন একটু আগে যে 2টা ফিগার পাশাপাশি কিভাবে রাখে, সেইখানে সাব ফিগার ইউজ করা দেখাবো। যে আপনার ধরেন যদি ডক হয়, ডকের প্রথম পেজ সেকেন্ড পেজ 2টা আলাদা স্ক্রিনশট নেবেন, 2টা ইমেজ এই সেকশনে পাশাপাশি দিবেন। যদি পাওয়ার পয়েন্টে যে কোনো 2টা স্লাইড দিবেন। এক্সেল হলে তো জাস্ট নরমাল 2টা এই যে গ্রাফের স্ক্রিনশট দিয়ে দিবেন, ল্যাব রিপোর্ট যেভাবে ইউজ করছেন। সো এটাই যে সাব ফিগার প্র্যাকটিস করার জন্য। আর যখন ডেসক্রিপশন দিবেন যে হ্যাঁ আমি এইটা করছিলাম, সেটা এই ফিগারে দেওয়া আছে, যে রেফ ইউজ করছিলাম না। সো এখানে যদি হিন্ট দেই ইউজ রেফ স্ল্যাশ রেফ ইউজ করলে তাহলে রেফার করতে পারবেন আর কি, যে ধরেন এই ইমেজের জন্য ডেসক্রিপশন দিতেছে। আচ্ছা, যদি কোনো কারণে ধরেন কেউ আছেন যে আমি ল্যাপটপ মিস করছিলাম এন্ড আমার কোনো একটা ভ্যালিড কারণ ছিল, ধরেন হইতে পারে আমার বাসায় ইন্টারনেট ছিল না, আমার কারেন্ট ছিল না, বা ধরেন আমি ভর্তি করতে পারিনি অনেস্টলি, সো যে কোনো মানে অনেস্ট ফিডব্যাক দিতে পারেন, এটার উপরে মার্ক কাটবো না। উল্টা যদি ধরেন কারণ লজিক যদি আমার কাছে মানে বেশি অনেস্ট মনে হয়, বা ধরেন কি বলবো, হ্যাঁ অনেস্ট, অ্যাকচুয়ালি অনেস্ট হলে আমি চেষ্টা করবো যে তারা ধরেন অ্যাটেন্ডেন্সের মার্ক রিকভার করে দিতে। ধরেন এখন কেউ যদি বলে যে স্যার আমি অসুস্থ ছিলাম এই কারণে 3টা ল্যাব মিস করছে, এখন তারটা আমার বিশেষ করে একটু কষ্ট হবে। এখন কেউ বলে যে স্যার আমি, হ্যাঁ বলেন। স্যার বলছিলাম স্যার, আমি স্যার আগে বলছিলাম যে স্যার আমি তো চলে আসছি আমার পিসি তো স্যার ঢাকাতে। হ্যাঁ এটা স্যার বলছিলেন যে পরে আপনাকে জানাইতে। হ্যাঁ, কিভাবে স্যার আপনাকে জানাবো এটা? এখানে লিখে দেন, সমস্যা নেই। এখানেই লিখে দেবো? আচ্ছা ঠিক না, আছে। মেইলে দিলে বেস্ট, মেইলে দিলে তখন ডকুমেন্টেশন থাকে, তো খেয়াল থাকে, আচ্ছা 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 সুবিধা। আচ্ছা, সো এটা হচ্ছে যে প্রতি ল্যাবের সাথে আপনি চাইলে লিখে দিতে পারবেন একটা নোট যে আমি এই ল্যাবটা এই কারণে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, সো এটা হচ্ছে যে সাবসেকশনের মধ্যে লার্নিং আউটকাম লিখবেন এরকম। এইখানে কি প্র্যাকটিস হবে, এখানে আপনার ওই যে লিস্ট বিল্ডিং যেটা বিগিন ইনিউমারেট, সেটা প্র্যাকটিস করা হবে। আচ্ছা, এরপরে হইতেছে ইভ্যালুয়েশন পার্ট। সেলফ ইভ্যালুয়েশন হলো যে আপনি আসলে মানে কি কি শিখতে চাইছিলেন, কি কি শিখছেন, আর কি কি জিনিস আপনার মনে হয় যে আপনার আসলে আমি যদি আরেকটু দেখা দিতাম আপনাদের হয়তো একটু ভালো হতো। এটা আপনার পার্সোনাল ফিডব্যাক, সবার ফিডব্যাক আলাদা হইতে পারে, কোনো সমস্যা নেই। হইতে পারে কেউ একজন বলতেছেন যে স্যার আপনি তো জার্নালে লেখা দেখান নাই, জার্নালে লেখা দেখাইলে ভালো হতো। আরেকজন বলতে পারেন যে স্যার আপনি তো পোস্টারে লেখা দেখান নেই, পোস্টার দেখালে ভালো হতো। কেউ বলতে পারেন লেটারে, যে যার যেটা শিখার ইচ্ছা। কেউ যদি বলে যে স্যার আমার লেটেক্সে আমি পাওয়ার পয়েন্ট আর একটু শিখতে চাই, পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন কেমন সেটা দেখতে চাই, ইচ্ছা। সো ফিল ফ্রি, 3টা জিনিস থাকতে হবে। প্রথমটা হচ্ছে যে একটা লিস্ট দিবেন এরকম, প্রথমটা হচ্ছে কি শিখতে চাইছিলেন, কি শিখছেন, আর কি শিখতে চান আরো। আচ্ছা, রিকমেন্ডেশন হইতেছে এটা অ্যাকচুয়ালি আমার জন্য, যে ধরেন আমরা কিছু কন্টেন্টে সময় বেশি দিছি, যেমন ল্যাটেক্সে আমি অনেক সময় দিছি, অর্ধেক ল্যাব আমি ল্যাটেক্সে দিছি। কারণ হচ্ছে ধরেন পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড আপনার আগে ইউজ করছেন, ল্যাটেক্স একটু নতুন। সো আপনাদের যদি মনে হয় যে ধরেন আমি আগের কোনো একটা টপিকে আরো মানে কম সময় দিতে পারতাম, অথবা কোনো টপিকে বেশি সময় দেওয়া উচিত ছিল, যে স্যার আপনি চাইলে আমাদের
এই যে জার্নালের উপরে লেখা নিয়ে টাইম দিতে পারতেন। সো যে কোনো টপিক লিখতে পারেন, যে এইটা আর একটু ডিটেইলে পড়লে ভালো হতো। আর যদি মনে হয় যে এইটাতে বেশি টাইম দিয়ে ফেলছেন, স্যার এগুলো এত কিছু ধ্যানের দরকার নেই, আপনি টেমপ্লেটে লেখা দেখেন খালি, তাইলে হবে, সেটা বলতে পারেন। আর যদি মনে হয় যে মানে কোন একটা কিছু যেটা আমি স্কিপ করে গেছি বা মিস করে গেছি, বাট আপনি আশা করছিলেন যে টেকনিক্যাল রাইটিং এন্ড প্রেজেন্টেশন এটা থাকবে, সেটাও দিতে পারেন। এখন হইতে পারে কেউ বলতেছেন যে স্যার আমার প্রেজি শেখার শখ ছিল, আপনি তো প্রেজি দেখালেন। তো এখানে আপনার ওপেন, আপনি যা মাথায় আসে লিখতে পারেন। ইভেন আপনি আপনার এক্সপেকটেশন বলতে পারেন যে স্যার আপনি যদি একটা আস্তে আস্তে কথা বলতেন তাহলে আমার সুবিধা হইতো, এত তাড়াতাড়ি কথা বলেন বুঝি না, সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অনেস্ট ফিডব্যাক চাইতেছি। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রেডিং। এইখানে হচ্ছে আপনার ইকুয়েশন লেখা প্র্যাকটিস হবে। সো আমাদের নর্মাল যে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ছিল সেটা তো ধরেন এখন আসলে মেনটেন করা উচিত না, কারণ মানে এখন পিসি নাই, এই জন্য আমি কোনো ল্যাবে ইভ্যালুয়েশন দিইনি। যে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন জমা দেন। সো জমা যখন দিবেন তারপরেও ধরেন ইভ্যালুয়েশন তো করা লাগবে, যে অ্যাটেন্ডেন্স এত মার্ক, প্রেজেন্টেশন এত মার্ক, ল্যাব রিপোর্ট এত মার্ক। যে কোনো আপনি যদি মনে হয় যে না স্যার আমার ল্যাব ভাই ভাই কোনো মার্ক রাখা উচিত না, তো আপনি আপনার ম্যাথ বোর্ডে ঢুকে একটা ইকুয়েশন লিখে দিবেন, যে ধরেন এরকম ঢুকলাম যে টোটাল ইকুয়াল টু ধরেন অ্যাটেন্ডেন্স 5% বা ধরেন অ্যাটেন্ডেন্স 20% প্লাস ধরেন এরকম করে 100% দিলেন। তো এরকম একটা ইকুয়েশন লেখা লাগবে। আমি এটা এখানে রাখতেছি না, আগের কোড দেখে ইউজ করবেন। আচ্ছা, ইকুয়েশনে যাতে একটা রেফারেন্স থাকে। আমি যদি এই যে এইরকম বিগিন ইকুয়েশন ইউজ করি, দেখেন কি আসে, পাশে একটা নাম্বার আছে, এই সিরিয়াল নাম্বারটা যেটা আসে, মানে আপনি যদি ইকুয়েশন ইউজ করেন, বিগিন ইকুয়েশন ইউজ করেন, আচ্ছা ইকুয়েশনের নাম্বার যাতে থাকে। আর হয়েছে আপনি যে গ্রেডিং পলিসি বলতেছেন, ধরেন আপনি বললেন যে স্যার অ্যাটেন্ডেন্সে 25%, প্রেজেন্টেশনে 25%, ল্যাব রিপোর্টে 25%, আর যেটা জমা দিতেছে এটা 25%। কেন আপনার মনে হয় যে এটা সঠিক দেন? এটা দিতেছি এই কারণে যে আমি আপনাদের অপিনিয়ন জানতে চাইতেছি, আপনারা কেন মানে কিরকম গ্রেডিং আশা করতেছেন, যে ধরেন এইভাবে গ্রেডিং করলে স্যার ফেয়ার হয়, এইভাবে করলে আনফেয়ার হয়। আচ্ছা, তারপরে আপনি জাস্ট একটা কনক্লুশন, যে প্যারাগ্রাফ লিখবেন শর্টে। সো এইখানে জাস্ট লাস্টেরটা ইম্পর্টেন্ট, সাইটেশন থাকা লাগবে। এই ইউআরএলটা সাইট করবেন, যে এইটা গাইডলাইন ছিল। সাইটেশনের এটা দেখাইছি যে বিবলিওগ্রাফিতে সাইট করে। সো ইন্টারনেট ইউআরএল কেমন সাইট করে এটা একটু সার্চ করে দেখেন, পেয়ে যাবেন। আচ্ছা, এখন বাকিটুকু তো হয়েছে উপরে যা লেখছেন সেটারই সামারি, যেটা যে কোনো পেপার জার্নাল বইয়ের মধ্যেই হয়। মানে কনক্লুশন আর ইন্ট্রোডাকশন হচ্ছে পুরা পেপারটা সামারি, আর কিছু না। আচ্ছা, এখন বলেন এই প্রবলেমটা বুঝতে কারো সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার এই পয়েন্টটা বুঝি নেই, ব্যাটে নিয়ে কোশ্চেন ছিল। স্যার বিবলিওগ্রাফিটা নিয়ে যদি একটু বলতেন। শিওর। সো যদি এখানে দেখাই, এখানে অ্যাকচুয়ালি বিবলিওগ্রাফি ইউজ করে নাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে বিবলিওগ্রাফি অ্যাড করার স্টাইল, ঠিক আছে? যে বিবলিওগ্রাফি স্টাইল হলো আপনার বিবলিওগ্রাফি গুলো কোন অর্ডারে আসবে। সো আনসর্ট মানে হলো আপনার এখানে আপনার লেখার মধ্যে যে বিবলিওগ্রাফি যে মানে যেটা আগে আসছে সেটা এখানে 1 এ থাকবে, যেটা পরে আসছে ওটা 2 তে যাবে। আনসর্ট ইউজ না করলে তখন ধরেন ওদের অ্যালফাবেটিক্যালি সর্ট করে, একটা একভাবে সর্ট করে, ওটা টেমপ্লেটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, বিবলিওগ্রাফি হলো আপনি কোন ফাইলের মধ্যে আপনার বিবলিওগ্রাফি লিখছেন। আমার এখানে দেখেন নাম কি, রেফারেন্সেস, কারণ আমার references.bib নামে একটা ফাইল আছে। সো references.bib এর মধ্যে কি করে, এই যে আমার বিবলিওগ্রাফি ডিটেইল আছে। আমি যদি এখন গুগল করে দেখাই যে ধরেন হাউ টু অ্যাড এ ইউআরএল ইন ল্যাটেক্স বিবলিওগ্রাফি, এই ধরেন আসছে, দেখেন ও একটা সিনট্যাক্স দিয়ে দিচ্ছে মোটামুটি। জি, সেটা যদি কপি করে বসাই, ধরেন এটাই থাক। আচ্ছা, এটা না হলে বি ওয়ার্ল্ড, আমরা এটা সাইট করি ভিতরে। সো যেটা বলতেছিলাম যে সাইটেশন যে অর্ডারে করছেন সেই অর্ডারে দেখাবো। যদি এইভাবে দেখাই,
এখন দেখেন আমার সাইটেশনটা উপরে অ্যাড হবে। এই যে নতুন সাইটেশনটা উপরে অ্যাড হয়েছে। সো যখন ইউআরএল অ্যাড করবেন, ইউআরএল এর বিবলিওগ্রাফি এই যে MISC মিসেলেনাস দিয়ে করে, একটা ট্যাগ দিবেন, অথবা ধরেন আমি আমারটা দেই, টাইটেল কি, ধরেন আমার এটা হচ্ছে ফাইনাল রিপোর্ট অন, ধরেন CAC 300। আচ্ছা, তারপরে হচ্ছে ইউআরএলটা আপনার এখানে শেয়ারের একটা ইউআরএল আমি দিয়ে দিব, সেটা ইউজ করতে পারবেন। টার্ন অন লিঙ্ক শেয়ারিং দিলাম, এই যে লিঙ্ক দ্য স্ক্রিন এই ইউআরএলটা এখানে বসাই দিবেন, সাল কত 2020, আর এই অ্যাক্সেস হলো আপনি লাস্ট কবে ওই ইউআরএল ঢুকতে পারছিলেন। তো এটা নরমালি ইউজ হয় যে ধরেন আপনি যেদিন ডকুমেন্টটা বানাইতেছিলেন সেদিনের ডেট। এটা কেন ইউজ হয়, যে ধরেন আপনি একটা ইউআরএল দিচ্ছেন, অন্য কেউ ইউআরএল ঢুকতে পারতেছে না, সেটা সমস্যা কি? সমস্যা হইতেছে যে মানে তখন সে বলবে যে আপনি তো বই ইউআরএল দিচ্ছেন। এখানে বলে দিতে হয় যে আমি লাস্ট এত তারিখে ঢুকছিলাম, আপনি চাইলে এত তারিখের হিস্ট্রি দেখে আসতে পারেন। এটা হচ্ছে জাস্ট একটা মানে কনফার্মেশন যে হ্যাঁ আমি এত তারিখে ঢুকছিলাম, লাস্ট অ্যাক্টিভ ছিল এত তারিখে। এখানে ভয়েডেড দিলে সমস্যা কি? ভয়েডেড দিলে সমস্যা হলো যে ধরেন আপনি বলতেছেন অনলাইন অ্যাক্সেস এপ্রিল 27, কিন্তু যে পেপারটা পড়তেছে সে দেখলো যে আসলে এই সাইট আরো 2 বছর ধরে ডাউন, আপনি বই একটা মানে সাইট দিচ্ছেন। সো এই কারণে অনলাইন অ্যাক্সেস এটা ইউআরএল এর জন্য দেয়া লাগে। সেইভাবে আপনি এখানে একটা মানে এই যে অ্যাকচুয়ালি এটা কপি করে বসাই দিলেই পারবেন, সমস্যা নেই, বাট একটা সাইটেশন যাতে থাকে এই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জাস্ট আপনারা যেটা লিখবেন, লেখার পরে এই লিস্টের সাথে একটা ক্রস চেক দিবেন যে আমার ইন্ট্রোডাকশন স্যার এগুলো আছে। কনক্লুশনে একটু কনক্লুশনে জানতো হ্যাঁ স্যার। স্যার এই যে লাস্টে যে এড এ স্যার এটা কি লিখছেন, সাইটেশন অফ দ্য ল্যাটেক্স টেমপ্লেট ইন বিবলিওগ্রাফি, এই যে টেমপ্লেটটা মানে যেটা আমি এখন দেখাচ্ছি, আপনার কাজ হবে এই টেমপ্লেটের মধ্যে এই পিডিএফটা নামে রাখবেন, তারপরে এর মধ্যে এটা কপি করবেন একটা। এই যে ধরেন যদি ইউআরএলটা দেখেন, আমি চ্যাটে দিই, চ্যাটে দিলে হয়তো দেখবেন। কেউ কি পিসিতে আছেন? এই সময় মোবাইলে আচ্ছা আছেন? আচ্ছা, তাহলে ইউআরএল একটু ওপেন করে দেখেন। সরি স্যার। জি বলেন। স্যার একটা নিউজ দেখছেন, সেপ্টেম্বর পর্যন্ত সব বন্ধ দিয়ে দিছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই নাকি? কোন জায়গায় তো দেখলাম না অফিশিয়াল। পুরো নিউজ দেখছিলাম স্যার সময় টিভিতে দেখাচ্ছে স্যার, ব্রেকিং নিউজে। তাই নাকি? দেখতে হবে তো অন্য অবস্থা। দেখা যাক স্যার কি করব এখন। স্যার কোনটা ওপেন করব স্যার? পরের ইউআরএলটা ওপেন করেন। ওকে। আপনি এটা কপি করার স্কোপ পান কিনা দেখেন, মেগা কপি থাকা উচিত। জি স্যার, ওপেন হয়েছে স্যার। আচ্ছা, এখন ওই যে বাম পাশে দেখেন কপি প্রজেক্ট আছে না, এই যে এই উপরে মেনুতে ক্লিক করেন, মেনুতে ক্লিক করলে এখানে দেখেন কপি প্রজেক্ট আছে। আচ্ছা, কপি প্রজেক্ট ক্লিক করলে আপনার নিজের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, এই জিনিস কপি হয়ে যাবে। সো হয়েছে না? আচ্ছা, সো আপনার কাজ হবে আপনি এই পিডিএফটা খেয়াল রাখবেন আর আপনার নিজের টেমপ্লেট এডিট করতে থাকবেন। সো তারপরে চেক করবেন যে আপনার ইন্ট্রোডাকশন এগুলো সব আছে কিনা, ডিসকাশন এগুলো আছে কিনা, সেলফ ইভালুয়েশন এগুলো আছে কিনা, প্রতি সেকশনে কি কি জিনিস থাকার কথা সেগুলো আছে কিনা। সো যদি স্যার এটা করার সময় যদি কোনো সমস্যা হয় তখন স্যার আপনার সাথে কন্টাক্ট করব কিভাবে স্যার? মেইল দেন, কারণ রোজার মাস তো মানে ফোন হয়তো খেয়াল রাখবো না, বেশি ফোন হাতের কাছে থাকে না। মেইল দেন, আমি 24 ঘন্টার মধ্যে ব্যাক করার চেষ্টা করব। ওকে স্যার। যে কেউ মানে এই ল্যাব অ্যাকচুয়ালি লাগবে না, যে কোনো কিছু যদি হেল্প লাগে বললেন, চেষ্টা করবো হেল্প করতে। কারণ যে বললাম টার্গেট আছে শিখালো,
এখন আপনারা শিখতে চাইলে আমি শিখাবো, আমার কোনো সমস্যা নেই। সো এটাই ঠিক আছে স্যার। আর বিশেষ করে স্যার এই জিনিসটা খুব ভালো হয়েছে স্যার, কারণ এইটা যখন কমপ্লিট করাবে তখন আমার অলরেডি স্যার যে পুরা মানে সেমিস্টারে যে ক্লাসগুলো করা হয়েছে সবগুলোই রিভিউ হয়ে যাবে। ওটাই, সবগুলো ক্লাস রিভিউ হয়ে যাবে, ইভেন আপনি ল্যাটেক্সে যা যা শিখছেন সবকিছু একবার করে প্র্যাকটিস করা হয়ে যাবে। জি স্যার। তো এটাই, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। এলে আমি অ্যাটেন্ডেন্স দিই। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন স্যার, এরপরেও তো একটা ক্লাস আছে আবার। এরপরে আর ক্লাস আছে কিনা তো আমি শিওর না, দেখা যাক। যদি এরকম সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ করে দেয় তখন তো ঘটনা পাল্টায় যাবে। আর ততদিন বাইচা থাকে গেলে তারও ঠিক নেই। ভুল টুল করে থাকলে মাফ করে দেন। আচ্ছা, I10 কে I10 নাম দিয়ে তো আসলে বুঝতে পারতেছি না। স্যার আপনাদের তো মনে হয় ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে। চালু হয়েছে, এই 30 তারিখে শেষ হয়ে যাবে। এন্ড সম্ভবত মানে এটা এখন আমরা জানি না যে ধরেন মে মাসে আসলে আমাদের কি হবে। দেখা যাক। জি স্যার, দোয়া করেন, মরে গেলে মাফ টাফ করে দিন। সেটাই, আপনারাও, কারণ ঠিক তো নাই কি হয় কখন। আচ্ছা, I10 নামে কি আছেন? আমার যদি নামটা বলতেন। I10 তো বুঝতেছি না। ওনার তো ইমেল অ্যাড্রেসও পাবো না, বেচার তো পরে অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। আচ্ছা, মিঠুন চন্দ্র আসছিল, শাহরিয়া ইসলাম আছে, মিনুল ইসলাম। স্যার I10 মনে হয় জাহিদ হাসান। আচ্ছা, হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি উপর থেকে ঢাকা শুরু করে দিলে। ফখরুল ইসলাম রোমান আছেন, সাকিব হোসেন, ওনার আজকে দেখি নেই, শহীদুল ইসলাম। স্যার হ্যাঁ, স্যার বলুন। আমি কয়েকটা ক্লাস করতে পারি না নেট প্রবলেমের কারণে। ঠিক আছে, সমস্যা নেই। ওইটি বলা যায় মানে ওগুলো অ্যাকসেপ্ট করা যাবে, এটা কোনো ব্যাপার না। জি স্যার, আর গ্রামে তো স্যার একটু বৃষ্টি হইলে বাতাস হইলে 2 দিনের জন্য কারেন্ট চলে যায়, মানে স্যার কি অ্যাটেন্ডেন্সের ফুল মার্ক দিবে, টেনশন করছ না। অ্যাটেন্ডেন্সের মার্ক না চিন্তা করেন না। অ্যাটেন্ডেন্স হইছে যে আমাদের জাস্ট একটা রিপোর্ট করা লাগে প্রতিদিন ক্লাস শেষে যে কয়জন ছিল। তো এই কারণে আসলে আমাদের নেওয়া লাগে। আমি তো মানে ধরেন যে অ্যাটেন্ডেন্স দিয়ে কি আসছে বলেন, এই অবস্থায় এই সিচুয়েশনে আসলে অ্যাটেন্ডেন্স ক্লাস করতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটাই ওটাই, সুস্থ আছে এটাই অনেক। ক্লাস করতেছেন ওটা তো মানে ধরেন বোনাস। তাও ধরেন ওই যে যাদের সুযোগ আছে তাদের বলছে যে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আই গেস মানে ভুলে যাবেন না। তারেক আহমেদ তো আজকে দেখি নাই, তন্ময় আছে, সোহান রহমান আছে, মিশকাত হোসেন আছে, খালিদ আনিসুর রহমান ছিল স্যার। হ্যাঁ আনিসুর রহমানকে দিছি, সমস্যা নেই, দেখছিলাম। আচ্ছা আমি তাও বলি আর একটা চেক দিই। সাকিব হোসেন নাই, শহীদুল ইসলাম নাই, পিয়ার সাহেব আজকে আসছিল না স্যার। পিয়ার সাহেবের খবর নেই, আজকে ঘুমাইতেছে মনে হয়, আসলে সেরিকে ঘুমাইলে কিছু করার নেই। রাসেল মাহমুদ সাহেবের সাথে কি কারোর কথা হয়েছে? ওনাদের আমি একটা অনলাইন লেভেল পাইনি। না স্যার, চিনি না। আচ্ছা, আহসান আহমেদ? আহসান আহমেদ না স্যার। আচ্ছা, আবু ফয়সাল? স্যার নেট প্রবলেম স্যার, এখানে না আসতে পারেন স্যার। আহসান আহমেদ না আবু ফয়সাল কারটা? আবু ফয়সাল স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উনি মোটামুটি আগে সবগুলো ছিল। আহসান আহমেদ সব আগে সবগুলো লেভেল ছিল, আজকে মিস করছে। আচ্ছা, সামিউল ইসলাম উনি কি আসছিল? মানে না। মোফাজ্জল হোসেন নাই। আচ্ছা, মোহন দাস তো নাই। তারেক আহমেদ না, দেখিনি। আচ্ছা, তারপর খালিদ সাইফুল্লাহ নাই। মিজানুর রহমান নাই। আচ্ছা ঠিক আছে, শেষ। ঠিক আছে, স্যার জাহিদ হাসানেরটা জাহিদ হাসানটা দিয়ে দিচ্ছি, আপনি রিনিউ করার পর দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকলে, কোনো কোশ্চেন থাকলে অথবা ল্যাটেক্স নিয়ে কোনো প্রবলেম থাকলে মেইল করে দেন, রিজলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর সুস্থ থাকেন, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।